গতকাল আমরা পোর্ট ব্লেয়ারের এএমআর গ্র্যান্ড হোটেলে ফিরে এসেছিলাম। আজকে সকাল সকাল 6th ডের অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়েছি, আর আজকের তারিখ হচ্ছে 30শে ডিসেম্বর। আশেপাশের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছিল। কি অপূর্ব সিনিক বিউটি! হোটেল থেকে জেটি অবধি আসতে সময় লাগলো প্রায় 30 মিনিট। সেখানে এসে আমাদের ড্রাইভার দাদা স্পিড বোটের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিল। স্পিড বোটে করে প্রথমে আমরা যাব নর্থ বে এবং সেখান থেকে আমরা চলে যাব রস আইল্যান্ড। নর্থ বেতে সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, তাই যা ওয়াটার অ্যাক্টিভিটিস আমরা করতে চাই সেগুলোর টিকিট আমরা এখান থেকেই কেটে নিয়েছি। ওয়াটার অ্যাক্টিভিটিসের টিকিট কাটার আগেই এখানেই তোমাকে সমস্ত ডিটেলস এক্সপ্লেন করে দেবে, কারণ তোমাদের কোনো ডিজিজ থাকলে কিছু রেস্ট্রিকশনস মানতে হবে। সব ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু সবাই করতে পারবে না। 30শে ডিসেম্বর 1943-তে আন্দামান আজকের দিনেই স্বাধীন হয়েছিল, তাই প্রত্যেকটা বোটে কিন্তু পতাকা লাগানো আছে, দেখতে পাচ্ছ? মানে আজকে ওদের ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাকচুয়ালি, দ্যাট ইজ ওয়াই দে আর পুটিং দ্য ফ্ল্যাগস, অ্যান্ড টুডে ইজ আ গভর্নমেন্ট হলিডে। আমরা ওখান থেকে দু ধরনের টিকিট সংগ্রহ করেছিলাম। প্রথমটা আমাদের 3 জনের জন্যই ছিল, দ্যাট ইজ গ্লাস বটম রাইড, আর সেকেন্ডটা স্নরকেলিং, সেটা শুধু আমার একার জন্য ছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু উঠে পড়েছি আমাদের স্পিড বোটে। এই স্পিড বোটে করেই আমরা প্রথমে চলে যাব নর্থ বে। যতই গরম হোক, সেফটি প্রিকশনস তো মাস্ট। এই স্পিড বোটে উঠলে তোমাকে ওরা কখনোই লাইফ জ্যাকেট ছাড়া অ্যালাউ করবে না। এটা তোমার যতই কষ্ট হোক পরে থাকতে হবে কনস্ট্যান্টলি। তোমাদের এই বোটে থাকবে একজন গাইড এবং একজন ড্রাইভার। বাকি এই বোটে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 জন। এই স্পিড বোটটিকে যদি খুব স্পিডে চালানো হয় তাহলে এর ভেতরে যে মানুষজন বসে আছে তাদের সমস্ত ড্রেস কিন্তু ভিজে যাবে। দেখো ওই দূরে কিন্তু নর্থ বে আইল্যান্ডটি দেখা যাচ্ছে। আমরা পৌঁছেই উঠে পড়লাম গ্লাস বটম রাইডে। এই গ্লাস বটম রাইডের বোটে দুধারে রয়েছে বসার জায়গা এবং মাটিতে প্যারালালি একটি গ্লাস লাগানো থাকে। এই গ্লাসের থ্রু দিয়ে তোমরা ম্যারিন লাইফ দেখতে পাবে, যেমন কোরাল এবং বিভিন্ন রকমের মাছ। এইটা সবথেকে সেফেস্ট ওয়াটার অ্যাক্টিভিটি, কারণ বয়স্ক মানুষরা সাধারণত এটাই করে থাকে, যারা গা ভেজাতে চায় না বা এক্সট্রা ক্লদিং ক্যারি করে না, তারা জেনারেলি এই গ্লাস বটম রাইডটি করতে পারবে। পাড়ের কাছাকাছি অতটা কিছু না দেখা গেলেও কিছুটা দূরে মাঝামাঝি যাওয়ার পরে আমরা দেখতে পেলাম সান রেজ যখন পড়ছে তখন বিউটিফুলি সমস্ত কোরালস এবং ফিশেস সব কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমাদের সাথে এই রাইডে একটি বাচ্চা ছেলে ছিল। সে তো এই সব থেকে ভীষণ এক্সাইটেড। সে খালি তার মাকে ডেকে বলছে, ওই দেখো মামি একটা নিমো, ওই দেখো মামি একটা টাইগার ফিশ। স্বাভাবিক, আমরা বড়রা যদি এত আনন্দ পেতে পারি তাহলে একটা বাচ্চা তো ভীষণ খুশি হবে এইসব দেখে। একদম ছোট বাচ্চা বা অ্যাবাভ 50 ইয়ার্স কিন্তু রিস্কি ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবে না, তাদের সেই পারমিশনটা দেওয়া হয় না। তাই ওরা জেনারেলি এই গ্লাস বটম রাইড বা সাবমেরিন রাইডে কিন্তু
যেতে পারে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যখন তোমরা গ্লাস বটম রাইডে উঠবে তখন গ্লাসের ওপরে কখনো মোবাইল রাখবে না। আমি প্রথমে ওইভাবেই ভিডিও করছিলাম, তারপর কিছুক্ষণ পরে আমি দেখলাম যে জল কিন্তু গ্লাসের থ্রু দিয়ে উঠে চলে আসছে এবং মোবাইল কিন্তু ভিজে যাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে সেটা আমি তুলে নিয়েছি। রেড একটাই ব্লু স্প্রেস মাছটা আছে। ম্যাক্সিমাম মাছ কিন্তু কোরালের ভেতরে ভেতরে লুকিয়ে আছে। আমরা খালি চোখে দেখতে পেলেও এই ভিডিওতে তোমাদেরকে খুব একটা দেখানো যায়নি। দেখো শুধু কোরালের কত ভ্যারাইটি। এইখানটায় ভালো করে লক্ষ্য করো, তোমরা এক ঝাঁক মাছ দেখতে পাবে। येलो ब्लैक टाइगर 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 ও টাইগার এসছে, অনেক চলে গেল। সানলাইট পেলে দেখা যায় পরিষ্কার। ওখানে গিয়ে আমরা ডিসিশন চেঞ্জ করি। স্নরকেলিংয়ের যেহেতু একটি টিকিট কাটা ছিল, পরবর্তীকালে আমরা ওখান থেকেই আরেকটি টিকিট স্নরকেলিংয়ের জন্য কাটি। বাবাইও স্নরকেলিং করেছিল আমার সাথেই। কোরালের অনেক রকম ভ্যারাইটি হয়। Generally, corals are classified as soft corals and hard corals. আমরা এখানে নানান রকম কোরাল দেখেছি, ফ্লাওয়ার কোরাল, সান কোরাল এবং আরও অনেক কিছু। বাড়িতে এসে এটা নিয়ে একটুখানি পড়াশোনা করে নিয়েছি যে কোরালের কত ভ্যারাইটি হয়। শুধু তাই নয়, কোরাল আর কোরাল রিফের মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু আমি বাড়িতে এসে সার্চ করে বার করেছি। এই যে বাড়িতে এসে সার্চ করার ইচ্ছেটা, সেটা আন্দামানে না গেলে হয়তো কোনোদিনই হতো না। তাই আন্দামান ভ্রমণটি একটি সাধারণ ভ্রমণ নয়, এটি আমার কাছে একটি শিক্ষণীয় ভ্রমণ। তো আমাদের গ্লাস বটম রাইড খুব ভালো লেগেছে। আমরা 30 মিনিটস ওখানে খুব এনজয় করেছি। তারপর আমরা চলে যাব স্নরকেলিংয়ের দিকে। এখানে নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে, তবে কিছু রেস্ট্রিকশনস অবশ্যই আছে। যেমন আমার খুব ইচ্ছে ছিল স্কুবা ডাইভিং করার, বাট আমার সাইনাসের প্রবলেমের জন্য আমি করতে পারিনি, তাই আমি করে নিয়েছি স্নরকেলিং। চলো তোমাদেরকে সেটাই দেখাই। স্নরকেলিংও মোটামুটি সবাই করতে পারবে, তবে এজ লিমিট অবশ্যই রয়েছে। তোমাদেরকে এটাই বলার, যখনই তোমরা কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটিস করবে তার আগে অবশ্যই তার ব্যাপারে জেনে তারপর জলে নামবে, কারণ একবার গিয়ে অসুস্থ হয়ে পড়লে তখন পুরো বেড়াতে যাওয়াটাই নষ্ট হয়ে যাবে। তাই সমস্ত ইনফরমেশান নিয়ে তারপরে তোমরা কিন্তু জলে যেও। পার পারসন ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার জন্য 500 টাকা এক্সট্রা পড়বে, সেটা তোমরা নর্থ বে স্পটে গিয়েই পে করবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে তেপান্তরের পাথার পেরোই রূপকথার পথ ভুলে যাই দূর পারে কোন চুপ কথা। পারুল বনের চম্পারে মন হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। সত্যি এ যেন এক পরীদের রাজ্য, যে রাজ্য জলের তলায় অবস্থিত, আর নিজেকে মনে হচ্ছে যেন এক মৎস্যকন্যা। এখান থেকে উঠে বাড়ি ফেরার কথা ভাবতেই ইচ্ছে করছে না। এটা ছিল আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। নর্থ বেতে ওয়াটার অ্যাক্টিভিটিসের পরে লাঞ্চ করতে বসেছি, বাবাই খেতে আরম্ভ করে দিয়েছে। আমরা এগ নিয়েছি, এগ থালি, হোটেল সি ব্রিজ, এখানেও কিন্তু কাঁকড়া আছে, ভর্তি কাঁকড়া। ওখানেই নর্থ পয়েন্ট লাইট হাউস রয়েছে, যদি তোমরা ঘুরে দেখতে চাও তাহলে কিছুটা রাস্তা হেঁটে গিয়ে তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে নর্থ বে। নর্থ বে ওয়াটার অ্যাক্টিভিটিস করার পরে তোমরা ড্রেস চেঞ্জের জায়গা ওখানেই পেয়ে যাবে। ড্রেস চেঞ্জ করে তারপরে খেয়ে তোমরা কিন্তু একটু রেস্ট নিয়ে নিতে পারবে। শুধু তাই নয়, সেখানে রয়েছে অজস্র ছোট ছোট শপ, যেখান থেকে তোমরা টুকটাক কেনাকাটাও করে নিতে পারবে। আর এই সমস্ত শপ এবং রেস্টুরেন্টের উল্টো দিকেই রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটিস করার জায়গা। দেখো সবাই এখানে কত আনন্দ করছে। এরপর আমরা আমাদের বোটে করে চলে গেলাম রস আইল্যান্ড, যেটি আমার ভীষণ ভালো লেগেছে। 1942 থেকে 1945 অবধি এই দ্বীপ ছিল জাপানিদের অধিকারে। দ্বীপের মাটিতে পা রাখতেই অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। Ross Island is now officially known as Netaji Subhash Chandra Bose Island. It is a small island in Andaman and Nicobar of India, located near Port Blair. It was once the administrative headquarters of the British Raj and held significant importance as a colonial settlement. Today, it is a popular tourist destination due to its historical ruins and obviously natural beauty. আগে এখানে ব্রিটিশদের কলোনি থাকার ফলে এখানে ছিল সব কিছু, তবে এখন এখানকার বাসিন্দা এই একপাল হরিণ। আমরা একটি টোটো রিজার্ভ করলাম 100 টাকা দিয়ে, যেটি আমাদের অতীতের প্রাণস্পন্দনের সব চিহ্নকে নিয়ে প্রাণহীন হয়ে পড়ে থাকা এই দ্বীপকে জানতে আরও সাহায্য করবে। এখানে রয়েছে অতীতের বাংলো, গির্জা এবং পরিচয়হীন অজস্র দেওয়াল, যা আমরা একটু একটু করে দেখে নেব। কথিত আছে অতীতের বন্দীদের আত্মা এখনো ঘুরে বেড়ায় পরিত্যক্ত জনপদের আনাচে কানাচে। কত হরিণ শুধু দেখো।
দুপাশে যে ধ্বংসস্তূপগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সমস্তই ব্রিটিশ কলোনির অংশ। এখানে ওরা সব রকম ফেসিলিটিসের ব্যবস্থা করেছিল, ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে স্কুল, চার্চ, ক্লাব সব কিছু কিন্তু এখানেই ওদের ছিল। চার্চ এখানে একটি পাওয়ার হাউসও দেখতে পেলাম। এই রাস্তা দিয়ে গেলে সকালবেলাতেও তোমার গা ছমছম করে উঠবে। টোটো যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল বাংলো। এই সব কিছুই কিন্তু তৈরি করানো হতো বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দিয়েই। মানুষের বসবাসের অযোগ্য এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীটপতঙ্গের আস্তানা। হাইয়েস্ট পয়েন্ট অফ দিস আইল্যান্ড, এখানে একদম উপর থেকে সবটা দেখা যাচ্ছে। ম্যালেরিয়ার প্রকোপে এবং জারোয়াদের তীরে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামীর। তাদেরই দীর্ঘশ্বাস আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে রয়েছে এই ব্রিটিশদের বিলাসবহুল দ্বীপ, যা একসময় পরিচিত ছিল দ্বিতীয় প্যারিস নামে। যখন পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে প্রাচীরের অন্তরালে চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠেছে আকাশ বাতাস, তখন এই উল্টো দিকের রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। দ্বীপে নিয়ে এসেছে চিতল হরিণ, ময়ূরীর দল, যাতে শিকার ক্রিয়ায় মগ্ন হয়ে উপভোগ করতে পারে তারা তাদের অবসর যাপন। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর আস্তে আস্তে এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস, দেখলে মনে হয় হাজার বছর ধরে সমুদ্রের তলায় যেন চাপা পড়েছিল এই অভিশপ্ত পাতালপুরী।
1941 সালের পর কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ। এখন এটি একটি ভ্রমণ কেন্দ্র। দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। ওখানে কুলফি বিক্রি হচ্ছিল। আমরা তিনজনে কুলফি খেয়ে আবার সেই ব্যাটারি টোটোতে উঠে বসলাম। এবারে পালা এন্ট্রেন্সের দিকে ফিরে আসার পথে আবারও চেষ্টা করলাম কিছু স্টিল ফটো ক্যাপচার করার। 2004 সালের ভয়ঙ্কর সুনামি তছনছ করে দেয় পুরো দ্বীপকে। তারপর থেকেই রস আইল্যান্ড পুরোপুরি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। আর আজ সামুদ্রিক শ্যাওলা, বট, অশ্বত্থ গাছের পেঁচিয়ে ধরা শেকড়ের বন্দি অতীত একলা দাঁড়িয়ে রয়েছে অভিশপ্ত পাতালপুরীর মতন। হয়তো আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা দেখতে পায়নি স্বাধীনতার সূর্য, তবে আজও সূর্য উঠলে মনে হয় তাদের আত্মা যেন বলে উঠছে, জয় হিন্দ, বন্দে মাতরম। ভেতরে চন্দ্রিকা নামক একটি ছোট্ট দোকান রয়েছে, তোমরা চাইলে একটু দেখে আসতে পারো। ব্রিটিশ কলোনি এখানে আমরা দেখতে পেলাম। এটা একটা ম্যাপ দেওয়া আছে, ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। এখানে প্রচুর হরিণ আছে আর প্রচুর পিকক আছে। ফারজান্দ আলী স্টোর, প্লিজ ডু নট সিট আন্ডার দ্য ট্রি বিকজ এখানে নারকল পড়ে, ওই দেখো, ওই জন্য ফারজান্দ আলী স্টোর। আলী তো অন্যরকম বানানো, প্রচুর হরিণ আছে। এই ওইখানে একটা ছোট্ট পাখি আছে, হেঁটে হেঁটে যাচ্ছে, অ্যাশ কালারের ওই পাখিটা যেটা আমরা দেখেছি। মুরগি সব দৌড়াদৌড়ি করছে, কি সুন্দর। আর এরকম টোটো করে, এরকম টোটোর মতনই আর কি গাড়িগুলো, এরকম টোটোর মতন গাড়ি করে, ব্যাটারি গাড়ি করে আমরা ঘুরে দেখে এলাম বাকি অংশটা। চারিদিক খুব সুন্দর। আন্দামান আর নিকোবর আইল্যান্ডের ম্যাপ দেওয়া আছে। এখানে প্রচুর ময়ূর আছে, ময়ূর। এখানে দেখো আন্দামানের যে ম্যাপটা সেটা দেওয়া আছে, নেমড আফটার পিভিসি অ্যাওয়ার্ডিজ। কত ময়ূর দেখো এখানে, প্রচুর পিকক, অন্য বার্ডসও রয়েছে। ওদেরকে ডিস্টার্ব না করাই ভালো, ভেবেছিলাম সামনে থেকে গিয়ে ছবি তুলবো, কিন্তু থাক, দেখলাম চলে যাচ্ছে, তাই আর ওদেরকে ডিস্টার্ব করলাম না। এখান থেকেই, দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি।
এই রস আইল্যান্ডটি নামকরণ করা হয়েছিল তখনকার মেরিন সার্ভেয়ার ড্যানিয়েল রসের নামে। 2018 সালের ডিসেম্বর মাসে এটি পাল্টে করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। চলো তোমাদেরকে ঘুরে দেখাই এখানে ওয়াটার ডিস্টিলেশন কোথায় করা হতো। দেখেছো রুইন্ড এরিয়া, বাবা এই রুইন্ড এরিয়া দেখতে এক্সপ্লোর করতে ঢুকে পড়েছে। এখানে এক্সপ্লোরেশন চলছে বাবায়। ওয়াটার ডিস্টিলেশন প্রসেস এখানেই হতো। এই মেশিনারিজগুলো দেখছো, এই মেশিনারিজগুলো দিয়েই কিন্তু ওয়াটার ডিস্টিলেশন প্রসিডিওর চলতো। আর এদিকটা সুন্দর, কি বিউটিফুল দেখো। দেখো ব্রিটিশরা এখানেই কিন্তু থাকতো। এই দেওয়াল কত কিছুরই না সাক্ষী। তোমরা পেছনেই ছবিটায় দেখতে পাচ্ছ যে একটি সুইমিং পুলও রয়েছে। তো এবার তোমরাই বলো, 6 দিন ধরে আমি তোমাদেরকে আন্দামানের সমস্ত ভিডিও দেখিয়েছি, সব থেকে ভালো তোমাদের কোন জায়গাটা লেগেছে? আমার তো অবশ্যই রস আইল্যান্ড। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই আন্দামান ট্যুরের কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে, এবং তার সাথে অবশ্যই রিজনটা মেনশন করে দিও। তোমরা যদি এখানে কখনো আসো, তোমাদেরও এইটাই মনে হবে যেন ভাঙা দেওয়ালের আড়ালে কেউ অলক্ষ্যে দাঁড়িয়ে হাসছে, যেন সেই অত্যাচারী হাসির আওয়াজ চারিদিক থেকে ইকো হয়ে তোমাদের কানে পৌঁছচ্ছে। আর এই রাক্ষসদের সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এনেছে কষ্টের স্বাধীনতা, তাই আমরা হেসে খেলে ঘুরে বেড়াতে পাচ্ছি এই স্বাধীন ভারতে। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাইবা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উভা হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস পাই, আমার সোনার হরিণ চাই। 31 ডিসেম্বর 2024 সকালবেলায় আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ছেড়ে তখন আমাদের প্লেন ছুটেছে আকাশের দিকে। আবার আমরা চলে গেলাম মেঘের রাজ্যে। It's time to say goodbye to Andaman and Nicobar Islands. আমরা ফিরে এলাম আমাদের বাড়িতে আন্দামানের প্রচুর স্মৃতি নিয়ে।